জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে শহর, ঠিক কি ঘটছে এই মুহূর্তে তাই নিয়ে বিশেষ আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নাজমুস সাকিব। নেপাল থেকে 5 বছরের জন্য 40 মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানি করবে সরকার, যার প্রতি ইউনিটের খরচ 8 টাকা 17 পয়সা। নেপালকে দিতে হবে প্রতি ইউনিট 6.40 মার্কিন ডলার। ভারত হয়ে বিদ্যুতে আসবে বলে দেশটিকে ট্রেডিং মার্জিন হিসেবে দিতে হবে ইউনিট প্রতি 0.059 রুপি। ভারতকে ট্রান্সমিশন খরচও দিতে হবে, তবে তার খরচ এখনও নির্ধারিত হয়নি। সব মিলিয়ে 15টি প্রস্তাবে অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সচিবালয় কমিটির সভায় জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সিঙ্গাপুর থেকে জ্বালানি তেল কেনার অনুমোদন দেওয়া হয়, যেখানে শুধু জাহাজ ভাড়া পড়বে 13,876.53 কোটি টাকা। আর টিসিবির মাধ্যমে সরকার স্থানীয়ভাবে ডাল ও ভোজ্য তেল কিনবে। মসুর ডাল কিনবে 10,000 টন, যাতে খরচ হবে 205 কোটি টাকা। এছাড়া 331 কোটি 98 লাখ টাকায় সয়াবিন তেল কিনবে 2 কোটি 20 লাখ লিটার। সরকার সারও কিনবে বিভিন্ন উৎস থেকে। নেপাল থেকে বাংলাদেশে 40 মেগাওয়াট বিদ্যুৎ আমদানির নিমিত্তে সরাসরি ক্রয় পদ্ধতিতে 40 মেগাওয়াট বিদ্যুৎ ক্রয় 5 বছরের জন্য। এটা নেপালের সাথে বাংলাদেশ এবং ইন্ডিয়া 3 ত্রিপক্ষের চুক্তি। বাংলাদেশ পক্ষে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড খরচ করছে বাংলাদেশি টাকায় প্রতি ইউনিট 8 টাকা 17 পয়সা। 18,500 ভূমি ও গৃহহীন পরিবারকে জমি সহ ঘর হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভার্চুয়ালি আশ্রয়ণ প্রকল্প 2-এর এসব ঘর হস্তান্তর করেন সরকার প্রধান। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে 26টি জেলার 70টি উপজেলাকে ভূমিহীন এবং গৃহহীন মুক্ত করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি সরাসরি লালমনিরহাটের কালীগঞ্জ, ভোলার চরফেশন এবং কক্সবাজারের ঈদগাঁও উপজেলার সাথে যুক্ত থেকে এই প্রকল্পের ঘরের চাবি তুলে দেন গৃহহীনদের মাঝে। হস্তান্তর শেষে প্রধানমন্ত্রী বক্তব্যে তার সরকারের নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরেন। বলেন, বাড়ির পাশাপাশি পতিত জমিতে বিভিন্ন সবজি চাষাবাদ এনে দিয়েছে আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা বোধ। এ সময় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত সকলকে নতুন করে ঘর করে দেয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কয়েকদিন আগে যে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হয়ে গেল, সেখানে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। যেগুলি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা ঘর তৈরি করে দেব। আংশিক ক্ষতিগ্রস্ত তাদের জন্য আমরা ঘর নির্মাণ উপকরণ দিয়ে সহায়তা করব। অর্থাৎ এই যে প্রাকৃতিক দুর্যোগ, এই দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে আমরা আছি সামাজিক উন্নয়নের জন্য। এর শুভ ফলটা কিন্তু সাধারণ মানুষ পেতে শুরু করেছে। প্রত্যেকটা গ্রামকে আমরা নাগরিক সুবিধায় নিয়ে আসব। প্রত্যেকটা গ্রামের মানুষ নাগরিক সুবিধা পাবে। মানুষের প্রত্যেকটা চাহিদা যাতে যথাযথভাবে মেটে তার ব্যবস্থা করছি। জাতিপিতা বলেছিলেন, ভিক্ষুক জাতির কোনো ইজ্জত থাকে না। তা আমরা কারোর কাছে ভিক্ষাকে চলতে চাই না, হাত পেতে চলতে চাই না। যতটুকু আমাদের সম্পদ সেটাই যথাযথ কাজে লাগিয়ে আমরা নিজের পায়ে দাঁড়িয়ে মাথা উঁচু করে চলবো, সম্মানের সাথে চলবো। সেভাবেই বাংলাদেশকে গড়ে তুলব। গ্লোবাল সেন্টার অন দ্য অ্যাডাপ্টেশনের চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনের সম্মাননা তুলে দেন গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন কর্তৃপক্ষ। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এবং অগ্রণী ভূমিকা পালনের জন্য পুরস্কার জিতেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব। গ্লোবাল সেন্টার অন দ্য অ্যাডাপ্টেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক প্যাট্রিক ভি ভার্কুইজেন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তার হাতে পুরস্কার তুলে দেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব মোহাম্মদ নাইমুল ইসলাম খান এক প্রেস ব্রিফিংয়ে বলেন, স্থানীয়ভাবে প্রণীত জলবায়ু অভিযোজন কর্মসূচি গ্রহণে অগ্রণী ভূমিকার জন্য বাংলাদেশকে এই পুরস্কার দিয়েছে তারা। নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান দায়িত্বভার গ্রহণ করেছেন। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সেনাবাহিনীর প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল M নাজমুল হাসান নবনিযুক্ত বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খানকে এয়ার মার্শাল র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন।
পরবর্তী সেনা প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান। প্রতিরক্ষা মন্ত্রণালয় এই নিয়োগের আদেশ জারি করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইএসপিআর। জেনারেল হিসেবে পদোন্নতি পেয়ে আগামী 23 জুন থেকে 3 বছরের জন্য সেনা প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। এতদিন তিনি চিফ অব জেনারেল স্টাফ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ওয়াকারুজ্জামান সেনা প্রধানের দায়িত্বে জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হবেন। 2021 সালের 24 জুন থেকে ওই দায়িত্ব পালন করছেন শফিউদ্দিন আহমেদ। এবার ঈদুল আজহায় যানজট নিয়ন্ত্রণে ড্রোন ব্যবহার করবে হাইওয়ে পুলিশ। সতর্ক থাকতে বলা হয়েছে জেলা পুলিশকেও। এছাড়া গার্মেন্টস পণ্য চুরি ঠেকাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সিসিটিভির আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। হাইওয়ে পুলিশ আগামী দিনগুলিতে কার্যক্রম আরও বেগবান করবে, এটাই আমরা আশা করি। মহাসড়ক কেন্দ্রিক জনগণের যানবাহনের নিরাপত্তা বিধান করবে, হাইওয়ে সুন্দর থাকবে, নিরাপদ থাকবে, এটা আমরা বিশ্বাস করি। শুধু হাইওয়ে যানজট নয়, হাইওয়ে পুলিশের অনেক কাজ রয়েছে সেখানে। চুরি ডাকাতির পাশাপাশি স্মাগলিং বন্ধ করাও হাইওয়ে পুলিশের একটি কাজ। যানবাহন যাতে যথাযথভাবে চলে, এবং এবারও আমরা বড় ধরনের পরিকল্পনা নিয়েছি ঈদের যানজট যাতে না হয়ে একটা সুন্দরভাবে সমস্ত নাগরিকবৃন্দ যাতে যার গন্তব্যে যেতে পারেন। দেশের অর্থনীতি বিপর্যয়ের মধ্যে চলে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় মানিকগঞ্জে জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক সেমিনারে এ কথা বলেন তিনি। বলেন, বর্তমান সরকার দুর্নীতি করার নতুন উপায় খুঁজছে। মেগা প্রকল্প দিয়ে মেগা দুর্নীতির ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি। তারা সবসময় বলবে না অর্থনীতি খুব ভালো আছে, কারণ তাদের দুর্নীতি তো চলছেই। তারা নতুন নতুন করে নতুন নতুন উপায় খুঁজছে কি করে তারা দুর্নীতি করবে। মেগা প্রজেক্ট দিয়ে তারা মেগা দুর্নীতির ব্যবস্থা করছে। এবং সবচেয়ে সুন্দর অবাক হবেন আপনারা, এই যে প্রজেক্টগুলো আসে এগুলো বেশিরভাগই চায়না থেকে তাদেরকে অর্থায়ন করা হয়, বাংলাদেশের সরকারকে দেওয়া হয়। এখন চারদিকে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন চারদিক। আবারও বাড়ল স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 1073 টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে 1,16,955 টাকা। মঙ্গলবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ভালো মানের স্বর্ণের দাম ছিল 1,15,882 টাকা। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে, যা বুধবার থেকে সারা দেশে কার্যকর হবে। শেয়ার বাজারে বিনিয়োগকারীদের মূলধনী আয়কে অন্তত 1 বছর করমুক্ত রাখার আহ্বান জানিয়েছেন ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে আরও কিছু প্রস্তাবনা তুলে ধরে সংগঠনটি। কমপ্লেক্স একটা ট্যাক্স স্ট্রাকচার যদি এনে দেই, আমাদের এখানে আমরা সবাই জানি যে 80% ইনভেস্টার্স আর দ্য রিটেল ইনভেস্টার্স। ইটস এ রিটেল ড্রিভেন মার্কেট। তো রিটেল ইনভেস্টারদেরকে যদি আমরা একটা কনফিউশন মধ্যে দিয়ে দিই অ্যাজ ফার অ্যাজ দ্য ট্যাক্স ইজ কনসার্ন, তাহলে আমাদেরকে বিনিয়োগকারী ধরে রাখা খুব মুশকিল হবে। তা আমরা সরকারের কাছে বিশেষ অনুরোধ করব যে এই বছর আমাদেরকে ক্যাপিটাল গেইন ট্যাক্স থেকে অব্যাহতি দেওয়া হোক, এবং এটা পরবর্তী সময়ে যখনই আসে বা ওনারা যদি মনে করে, তার আগে একটা পর্যাপ্ত সময় দিয়ে আমাদের ট্যাক্স স্ট্রাকচারটাকে খুব সহজীকরণ করে, সিম্পলিফিকেশন যেটাকে বলি আমরা, সেটা করা হোক, যাতে সাধারণ বিনিয়োগকারীরা এটাতে ভীত না হয়ে এটা দেওয়ার জন্য আগ্রহী হয়। এদিকে যথাযথ বিনিয়োগ ও শিল্পায়ন ছাড়া অর্থনৈতিক উন্নয়নের গতিধারা অব্যাহত রাখা যাবে না বলে জানিয়েছেন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ। মুদ্রানীতি রাজস্ব নীতির মধ্যে সমন্বয় করার পরামর্শ দিয়েছেন সংগঠনটি। সকালে রাজধানীর আইবিএফবি মিলনায়তনে প্রস্তাবিত বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন সংগঠনটির নেতারা। সংবাদ সম্মেলনে অগ্রিম আয়কর এবং
অগ্রিম কর বিলুপ্ত করার প্রস্তাবটি পুনরায় বিবেচনা করার অনুরোধ জানায় আইবিএফবি। অগ্রিম আয়করের জন্য আমদানি পর্যায়ে ব্যবসায়িক খরচ বেড়ে যাচ্ছে বলে জানায় বক্তারা। বিশ্ব অর্থনীতির প্রভাবে বাংলাদেশের অর্থনীতিকে সুরক্ষা দিতে এবং টেকসই উন্নয়নশীল দেশে উন্নীতকরণ করতে বহুমুখী, বাস্তবায়নযোগ্য এবং দিক নির্দেশনামূলক বাজেটের বিকল্প নেই বলেও জানান তারা। পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ PRI এর নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইস মনসুর বলছেন, ট্যাক্স, অত্যধিক পরিচালন ব্যয় এবং অপর্যাপ্ত ক্যাশ ইনসেন্টিভ এবং রেগুলেটরি বাধা বাংলাদেশের আইসিটি সেক্টরের জন্য বড় চ্যালেঞ্জ। মঙ্গলবার দুপুরে ব্যাসিস অডিটোরিয়ামে আয়োজিত ইম্পর্টেন্স অব আইসিটি ফর ইকোনমিক গ্রোথ ইন বাংলাদেশ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি বলেন, দেশীয় আইসিটি সেক্টর জিডিপিতে 1.25% অবদান রাখছে। তাই এ সমস্যা থেকে উত্তরণে দীর্ঘমেয়াদী কর প্রত্যাহার, আইসিটিতে নারীর ক্ষমতায়ন এবং দেশীয় জয়েন্ট ভেঞ্চার কোম্পানি প্রতিষ্ঠার উপরে জোর দেন তিনি। গার্মেন্টস, শিক্ষা, চিকিৎসা সহ প্রায় সকল ক্ষেত্রেই আইসিটি অন্তর্ভুক্ত উল্লেখ করে বেসিস প্রেসিডেন্ট রাসেল টি আহমেদ বলেছেন, দেশীয় কোম্পানির সক্ষমতা আগের যে কোনো সময়ের তুলনায় অনেকাংশেই বেড়েছে। এই সক্ষমতাকে কাজে লাগিয়ে স্মার্ট বাংলাদেশের ভীষণ বাস্তবায়ন করা সম্ভব। আয়োজনে বক্তারা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ক্যাশলেস সোসাইটির বিভিন্ন সমস্যা এবং সমাধানের বিষয়ে আলোচনাও করেছেন। We have to be sufficiently innovative to access the fund, যেটাকে বলি ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড, সেটাকে অ্যাক্সেস করার মতো একটা ক্যাপাসিটি আমাদের ডেভেলপ করতে হবে। ওটা না করলে শুধু হোম গ্রোন ফান্ড দিয়ে কিন্তু এই ইন্ডাস্ট্রি বেশি দূর যাবে না। আইসিটিকে মেজার করা হয় যে আমি কত এক্সপোর্ট করেছি এবং আমি কত আভ্যন্তরীণ বাজারে কন্ট্রিবিউট করেছি, তাহলে এটা ভুল ব্যাখ্যা দাঁড়াবে। কারণটা হচ্ছে আইসিটির মাধ্যমে কিন্তু R&Dর উন্নয়ন হচ্ছে, আইসিটির মাধ্যমে স্বাস্থ্যের উন্নয়ন হচ্ছে, আইসিটির মাধ্যমে কৃষির উন্নয়ন হচ্ছে। সো ওই মেজারমেন্টগুলো যদি পরিপূর্ণভাবে করা না যায়, তাহলে আইসিটির গুরুত্ব বোঝানো মুশকিল। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আরও 450 কোটি টাকা ঋণ দেবে এসএমই ফাউন্ডেশন। এ উপলক্ষে রাজধানীর একটি হোটেলে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে অংশীদার 19টি ব্যাংক ও 4টি আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা। করোনাভাইরাসের ক্ষতি কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রীর প্রণোদনা প্যাকেজ এবং ফাউন্ডেশনের নিজস্ব অর্থে গঠিত রিভলভিং তহবিল থেকে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের এ ঋণ দেবে এসএমই ফাউন্ডেশন। একজন উদ্যোক্তা সর্বনিম্ন 1 লাখ টাকা থেকে সর্বোচ্চ 25 লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন। তবে মূলধনী যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে সর্বোচ্চ 50 লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন উদ্যোক্তারা। এই ঋণের সুদের হার হবে মাত্র 6%। এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রহমান খান। যে নারী উদ্যোক্তা কত চমৎকারভাবে অটোমেশন সিস্টেমটাও তারা বুঝে গেছে। তো তাদেরকে কি আস্তে আস্তে শিক্ষায় দীক্ষায় তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে প্রমোট করে আমরা এই জায়গাটায় তাদেরকে আনছি। যারা নারী তাদেরকে যদি পিছনে ফেলে আমরা কোনো নো ওয়ানস লেগ বিহাইন্ড, আমরা যে এইটা বারবার বলি এসডিজিতে টার্গেটে বলা আছে, সেটা যদি আমরা অনুভব না করি, আমরা যদি ফিল না করি, তাহলে কিন্তু এই অর্জনটা কখনো সম্ভব হবে না। 50% জনগোষ্ঠীকে বাইরে রেখে আমরা কখনোই কোনো কাজে আমরা উন্নতি করতে পারবো না। সারা দেশে কত রোহিঙ্গাকে ভোটার করা হয়েছে তদন্ত করে তার তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী 8 আগস্টের মধ্যে তালিকা দাখিলের জন্য নির্বাচন কমিশন, স্থানীয় সরকার সচিব, কক্সবাজারের ডিসি সহ সংশ্লিষ্টদের এ নির্দেশনা দেয়া হয়েছে। মঙ্গলবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছেন। আদালতের রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিকুল্লাহ মিয়া। গত 23 এপ্রিল কত রোহিঙ্গা কক্সবাজারের নাগরিকত্ব পেয়ে ভোটার হয়েছেন তার তালিকা দাখিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়। সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র নিয়েছেন 40 জন রোহিঙ্গা।
বিদ্যুতের প্রিপেইড মিটার নিয়ে অভিযোগের নিরপেক্ষ তদন্ত করতে কেন নির্দেশনা দেওয়া হবে না জানতে চেয়েছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ মুস্তফা জামান এবং বিচারপতি SM মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেছে। গত 6 জুন জরুরি ভিত্তিতে বিদ্যুতের বিলিং প্র্যাকটিস পর্যালোচনা ও নিরীক্ষা, স্বচ্ছতা, অতিরিক্ত চার্জের রিফান্ড, জনসাধারণের সাথে যোগাযোগ এবং নীতি সংস্কার করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। জ্বালানি ও বিদ্যুৎ সচিব, পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশের চেয়ারম্যান এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, ডেসকো, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি, নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি এবং ডিপিডিসির কর্তৃপক্ষকে রিটে বিবাদী করা হয়েছে। এখন চারদিকে নিচ্ছি আরও একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধের শ্যামলী হাউজিংয়ে বিষাক্ত গ্যাসে একজনের মৃত্যু হয়েছে। এ সময় ভাঙাড়ির দোকানের পাশের গ্যারেজে ঘুমন্ত অবস্থায় রিকশা চালক সহ 30 জন অসুস্থ হয়ে পড়েন। এদের বেশ কয়েকজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভাঙাড়ি দোকানে পুরনো সিলিন্ডার ভাঙার সময় বিষাক্ত কেমিক্যাল বের হয়েছে। এই বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে রাজধানীর শ্যামলী হাউজিং এলাকায়। দুর্ঘটনাস্থলের পাশে রিকশা গ্যারেজ, রাতে সেখানে ঘুমাচ্ছিলেন প্রায় 20 জন চালক। হঠাৎ নির্গত গ্যাসে সবাই অসুস্থ হয়ে পড়ে। প্রাথমিকভাবে কার্বন মনোক্সাইড গ্যাসের বিষক্রিয়ায় এই দুর্ঘটনা বলে ধারণা করছেন চিকিৎসকরা। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট। তারা জানান, কী ধরনের গ্যাস ছিল তা পরীক্ষা করা হচ্ছে। যে ভাঙাড়ির দোকানের সিলিন্ডার থেকে গ্যাস নির্গত হয়েছে, সেই দোকানের একজনকে আটক করা হয়েছে। কেউ ডাকতে পারি না, যে একজন জায়গা ঘুমোতে আছে, জায়গায় উঠামো, সে শক্তি বল নাই, নিজে বাঁচার জন্য খালি দৌড় হয়েছে। এমন গন্ধ থাকা যায় না। রাত্র 3টা বাজে এটা কাটছে, এই দোকানদার কাটছে, কাটার পরে গ্যাসটা যখন বাইরেছে, এই গ্যাসের ধুমাগুলা যে এইরকম হয়েছে রুমের ভিতরে ঘুমাস্ত অবস্থায়, তারা যে বাইরে কেউরে ডাকবো বা কেউ সাহায্য নিবো বা কেউ হেল্প নিবো, এরকম তার ভিতরে অনুভূতি ছিল না। হাবুর করে তারা বাইরে গেছে। চাঁদপুরের হাজীগঞ্জে পিকআপ ও সিএনজি চালিত অটোরিকশায় মুখোমুখি সংঘর্ষে স্বামী স্ত্রী সহ 3 জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও 2 জন। বিকেলে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাকিলা এলাকায় কুমিল্লা চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, যাত্রীসহ একটি সিএনজি চালিত অটোরিকশা হাজীগঞ্জ থেকে চাঁদপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের এবং হাসপাতালে নেয়ার পথে মারা যান আরও 2 জন। নিহতরা হলেন প্রবাসী মোজাম্মেল হোসেন ও তার স্ত্রী পিঙ্কি আক্তার এবং অপরজন মোহাম্মদ সবুজ হোসেন। এই ঘটনার পর পিকআপ ভ্যানটি জব্দ করা হলেও পালিয়ে গেছেন চালক। চট্টগ্রামের ফিশারিঘাট এলাকার চাকতাইলে ডুবে 2 জন শিশু নিখোঁজ হয়েছে। এরই মধ্যে উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস। স্থানীয়রা বলছেন, দুপুরে খালের মোহনায় ককশিট নিয়ে ভেসে ভেসে খেলা করছিল 2 শিশু। এ সময় তারা নিখোঁজ হয়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে যোগ দেয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এখন পর্যন্ত শিশু দুটির নাম পরিচয় জানা যায়নি। রাঙামাটির বিভিন্ন স্থানে পাহাড় ও সড়কের পাশে দেখা দিয়েছে ভূমিধস। এ অবস্থাতেই ঝুঁকি নিয়ে চলছে হালকা যানবাহন। ভারী যানবাহন চলাচল বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে পণ্য পরিবহন এবং জরুরি সেবা। বৃষ্টির কারণে রাঙামাটি কাপ্তাই বরাদম সড়কের দুপাশে দেখা দিয়েছে ভূমিধস। মাটি সরে যাওয়ায় সড়ক রক্ষাকারী গার্ডারেও দেখা দিয়েছে ভাঙন। সড়ক সরু হয়ে যাওয়ায় ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন চলাচলকারীরা। এখনও হালকা যান চলাচল করলেও বন্ধ রয়েছে ভারী যানবাহন। এর মধ্যে দুর্ঘটনা এড়াতে দেয়া হয়েছে লাল পতাকা, সতর্কীকরণ সাইনবোর্ড। স্থানীয়দের শঙ্কা, বড় ধরনের ধস দেখা দিলে জেলা শহরের সাথে বিচ্ছিন্ন হয়ে পড়বে সড়ক যোগাযোগ। তবে এলজিডির নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, সড়কের ধস রোধ এবং মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। অতিরিক্ত অর্থের জন্য পাঠানো হয়েছে প্রকল্প প্রস্তাব। আর স্থানীয়দের দাবি, যোগাযোগ ব্যাহত হওয়ায় এরই মধ্যে তাদের ব্যবসা বাণিজ্য
ক্ষতিগ্রস্ত হয়েছে। এই রাস্তাটা ছাড়ে ভাঙ্গি চিকন হয়ে গেছে, এটার জন্য আমরা খুব লিখছে আছি, দুর্ঘটনা হয়। আম কাঁঠালের সময় এখন বড়াতের আপদান করার জন্য অনেক ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, ওই জন্য অনেক সমস্যা এটা। ভয় তো অবশ্যই লাগতেছে যে আসতেছে একটা পর্যটক এরিয়া, যদি এসে যদি দুর্ঘটনার শিকার হয় তো ওইটা তো সবার জন্যই দুঃখজনক একটা বিষয়। তো ওইটার দিকে আমার মনে হয় সবার একটু নজর দেওয়া উচিত। দেশের বিভিন্ন জেলায় কমেছে সবজির সরবরাহ, ফলে প্রকারভেদে সবজির দাম বেড়েছে 5 টাকা থেকে 50 টাকা পর্যন্ত। এতে কমেছে বেচাকেনা, যার প্রভাব পড়ছে স্থানীয় বাণিজ্যেও। রিমালের প্রভাবে সৃষ্ট ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের বেশিরভাগ অঞ্চলের সবজির ক্ষেত। নষ্ট হয়েছে মাঠে থাকা করলা, পটল, বরবটি সহ বিভিন্ন ফসল, যার প্রভাব পড়ছে বাজারে। দাম বেড়েছে পাইকারি ও খুচরা পর্যায়ে। বরিশালের বাজারে বেড়েছে বেগুন, ঢেঁড়স, করলার দাম 5 থেকে 10 টাকা পর্যন্ত। আর চাঁদপুর এবং কলাপাড়ায় সবজির দাম বেড়েছে আরও বেশি। সপ্তাহ ব্যবধানে 50 টাকা বেড়ে করলা বিক্রি হচ্ছে 80 টাকা কেজিতে। ব্যবসায়ীরা বলছেন, ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে সবজির ক্ষেত, ফলে দাম অনেকটাই বেশি। এছাড়া কোরবানির পশু বহনের কারণে পরিবহন ব্যবস্থায় তৈরি হয়েছে সংকট, যার প্রভাবও পড়ছে সবজির বাজারে। হঠাৎ সবজির দাম বাড়ায় হতাশ ক্রেতারা। একদিন 10 টাকা, তার দিন 15 টাকা, একদিন 60 টাকা, পরের দিন 80 টাকা। করলা বিক্রি হয়েছে 25-30 পাইকারি, আজকে 50, 55, 60। মালের দাম বেশি হওয়ার কারণে এখন মাল আসেও কম চাচ্ছে, আর কাঁচামালের গাড়ি ভাড়া ছিল একরকম, এখন গাড়ি ভাড়া হয়ে গেছে আরেক রকম। কাঁচা বাজারের যে দামটা ছিল, এটা অন্যান্য দ্রব্যমূল্যের মতো কাঁচা বাজারও হঠাৎ করে দ্বিগুণের দাম বেড়ে গেছে, যেটা আমরা এখন সাধারণ জনগণ আমরা খুবই অস্বস্তিতে আছি। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানের মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের আওতায় প্রায় বিনা অভিবাসনে ব্যয়ে পিরোজপুরের শতাধিক নারী জর্ডানের চাকরির সুযোগ পাচ্ছেন। জব ফেয়ারের মাধ্যমে এই সুযোগ পাচ্ছেন তারা। বোয়েসেলের আয়োজন ও IOM এর সহযোগিতায় মঙ্গলবার সন্ধ্যায় পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার অডিটোরিয়ামে এর উদ্বোধন হয়। প্রথম দিনে এই মেলায় ভিড় করছেন শত শত বেকার যুবক। এর মধ্যে 100 জন নিবন্ধন করেছেন বিদেশ পাড়ি দেওয়ার স্বপ্নে। 60 জন পেয়েছেন ইয়েস কার্ড। উপজেলা পর্যায়ে প্রথমবারের মতো এমন জব ফেয়ারে খুশি চাকরি প্রত্যাশীরা। আয়োজনে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর 2 আসনের সংসদ সদস্য। যারা কালকে উপস্থিত হবে তারা তো এখান থেকে একটা বাছাইয়ে 50 জন সিলেক্ট হবে। এছাড়াও অন্যান্য যে দেশগুলো নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে, সেখানে তারা যদি অনলাইনে আবেদন করে এবং তাদের যে কাগজপত্র বা ট্রেনিং যেটা সেটি যদি তাদের থাকে, সেটি তারা আবেদন করলে আমাদের মাননীয় মুখ্য সচিব মহোদয়কে আমরা কালকে অনুরোধ করব যে পরবর্তীতে অনলাইনে আবেদন করলেও যাতে এই পিরোজপুর জেলার মানুষ অগ্রাধিকার পায়। পঞ্চগড়ের সম্ভাবনাময়ী ফুটবলার থাকতেও স্বাগতিক দল ছাড়াই শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ড কাপ টুর্নামেন্ট। বিকেলে জেলার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক। উদ্বোধনী খেলায় অংশ নেয় রাজশাহীর কিশোর ফুটবল একাডেমি। 3-2 গোলে তারা পরাজিত করে জয়পুরহাট ফুটবল একাডেমিকে। তবে এই টুর্নামেন্টের বিভিন্ন জেলার 8টি দল অংশ নিলেও নেই স্বাগতিক পঞ্চগড়ের কোনো দল। স্বাগতিক দল ছাড়াই এত বড় টুর্নামেন্টের আয়োজন করায় ক্ষোভ প্রকাশ করেছেন ফুটবল প্রেমীরা। এছাড়া আগের খেলায় স্টেডিয়াম কানায় কানায় পরিপূর্ণ থাকলেও এবার তেমন দর্শক ছিল না, বেশিরভাগ গ্যালারি ছিল দর্শক শূন্য। ব্যর্থতার দায় স্বীকার করে আগামীতে স্বাগতিক দল নিয়েই টুর্নামেন্টের আয়োজন করার কথা জানায় জেলা ক্রীড়া সংস্থা। এখন চারদিকে নিচ্ছি আরো একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন চারদিক। ভিসায় হজের অনুমতি না থাকায় সৌদি আরবের মক্কা থেকে ফেরত পাঠানো হচ্ছে 3 লাখের বেশি মানুষ। এদের মধ্যে 1.5 লাখের বেশি মানুষ হজ ভিসার পরিবর্তে পর্যটন ভিসায় সৌদি আরব গেছেন। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, গেল সপ্তাহে কর্তৃপক্ষ
140টি ভুয়া কোম্পানির কার্যক্রম বন্ধ করেছে। পাশাপাশি বৈধতা ছাড়া হজ যাত্রীদের বহন করে নিয়ে যাওয়া 97,664টি গাড়িকে ফেরত পাঠায় তারা। হজের এই মৌসুমে হজের ভিসা ছাড়া আর বৈধতা ছাড়া চলে আসা যাত্রীদের সামাল দিতে বেশ বেগ পেতে হচ্ছে সৌদি কর্তৃপক্ষকে। গেল বছর সৌদি আরবে হজ করেছেন 18 লাখ মুসল্লি। চলতি বছর এখন পর্যন্ত 15 লাখের বেশি মুসল্লি হজ করবেন বলে জানা গেছে। ভারতের স্মরণকালের ভয়াবহ তাপপ্রবাহে গেল 72 ঘন্টায় ওড়িশায় 8 জনের মৃত্যু হয়েছে। গেল মার্চ থেকে মে মাসে চরম দাবদাহে দেশটিতে 60 জনের মৃত্যু হয়। জুনের শুরু পর্যন্ত এই সংখ্যা ছিল 85। তবে গ্রামাঞ্চলের তথ্য বিশ্লেষণে যা আরও বেশি। ভারত দেখছে ইতিহাসের সবচেয়ে দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ। দেশটির তাপমাত্রা বিভিন্ন স্থানে 50 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। অনেক স্থানে দেখা দিয়েছে তীব্র পানির সংকট। ভারতের আবহাওয়া অধিদপ্তর বলছে, গেল 24 দিন ধরে নিরবিচ্ছিন্নভাবে দেশের বিভিন্ন স্থানে দাবদাহ চলছে। বিশ্বের তৃতীয় বৃহত্তম গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী দেশ ভারত। জাতীয় গ্রিডে বিপর্যয় দেখা দেয়ায় লোডশেডিং এর কবলে ভারতের রাজধানী দিল্লির একাংশ। তীব্র তাপপ্রবাহের মধ্যেই বিদ্যুৎ ছাড়া দিন কাটাচ্ছে সেখানকার হাজারো মানুষ। দুপুর 2:11 উত্তরপ্রদেশের মন্ডলা সাব স্টেশনে আগুন ধরে যায়। যেখান থেকে প্রায় 1200 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হয় দিল্লিতে। চাহিদার তুলনায় বিদ্যুতের যোগান কমে যাওয়ায় বিভিন্ন জায়গায় দেখা দেয় লোডশেডিং। বিদ্যুৎ না থাকায় একই সঙ্গে ব্যাহত হচ্ছে বিশুদ্ধ পানি সরবরাহ। এই গরমে একসঙ্গে বিদ্যুৎ ও পানি না পেয়ে দিশেহারা দিল্লিবাসী। ডেঙ্গু প্রতিরোধে প্রথমবারের মতো টিকা চালু করছে মালয়েশিয়া। মঙ্গলবার দেশটির ঔষধ নির্মাতা প্রতিষ্ঠান তাকেদা মালয়েশিয়া আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে ডেঙ্গু প্রতিরোধী টিকা কিডেঙ্গা, যা অনুমোদন দিয়েছে দেশটির ঔষধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ডিএসএ। কিডেঙ্গা টিকা মানবদেহকে ডেঙ্গু ভাইরাসের 4টি সেরোটাইপ থেকে রক্ষা করতে সক্ষম। 4 বছরোর্ধ্ব ব্যক্তিদের ক্ষেত্রে 3 মাসের ব্যবধানে প্রয়োজন হবে 2টি ডোজ। তাকেদা ফার্মাসিউটিক্যালসের মালয়েশিয়া ও সিঙ্গাপুরের কান্ট্রি ডিরেক্টর জানান, ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে 80% বেশি উপসর্গযুক্তদের ক্ষেত্রে টিকা গ্রহণের 12 মাস পর্যন্ত ভ্যাকসিনটি কার্যকরী। শীঘ্রই বাজারে কিডেঙ্গা পাওয়া যাবে বলে জানালেও টিকার দাম উল্লেখ করেননি তিনি। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, ব্রাজিল, আর্জেন্টিনা সহ বিশ্বের 30টিরও বেশি দেশে ভ্যাকসিনটির অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছে তাকেদা ফার্মাসিউটিক্যালস। বছরের প্রথম 3 মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 41,000-এর বেশি মালয়, প্রাণ হারিয়েছে 28 জন। এবার আইফোনে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি ChatGPT সংযুক্ত করার ঘোষণা দিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। এর ফলে ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিরি সহ মূল অপারেটিং সিস্টেমে ChatGPTর সকল সুবিধা পাবেন গ্রাহকরা। গেল সোমবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অ্যাপলের সদর দপ্তরে আয়োজিত বার্ষিক ডেভেলপার্স শো শীর্ষক আয়োজনে আইফোনের নতুন ফিচার নিয়ে কথা বলেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। গ্রাহকদের এআই প্রযুক্তির সব ধরনের সুবিধা দিতে অ্যাপল ইন্টেলিজেন্স যুগান্তকারী ভূমিকা রাখবে এমন আশাবাদ নির্মাতাদের। আইফোন ছাড়াও ম্যাকবুকেও এই প্রযুক্তি সংযোজনে ওপেন এআই এর সাথে যৌথভাবে কাজ করবে অ্যাপল। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী টিম কুক জানিয়েছেন, কৃত্রিম প্রযুক্তির এই সংযোজন অ্যাপলকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। প্রযুক্তির বাজারে নিজেদের অবস্থান ধরে রাখতে নতুন এই পরিকল্পনা নিয়ে দারুণ আশাবাদী তিনি। ধারণা করা হচ্ছে সেপ্টেম্বর নাগাদ বাজারে আসবে ChatGPT প্রযুক্তি সহ আইফোন ও ম্যাকবুক। রাশিয়ার সম্মুখভাগের আক্রমণ ঠেকাতে দুর্গ নির্মাণে বরাদ্দকৃত বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে ইউক্রেনের আঞ্চলিক সরকার। সংসদীয় তদন্ত কমিটির রুদ্ধদ্বার বৈঠকে একথা জানান ইউক্রেনের সাংসদ মিখাইল বন্ডার। ইউক্রেনের বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, প্রায় $50 কোটি সামরিক সহায়তার অর্থ আত্মসাৎ করেছে খারকোভের আঞ্চলিক সরকার। দুর্গ নির্মাণের জন্য চুক্তি করা হয় 5টি প্রতিষ্ঠানের সঙ্গে। এর আগে প্রতিষ্ঠানগুলোর কোনো অস্তিত্ব ছিল না। অন্যদিকে দরপত্র আহ্বানের সময় কোনো প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।
অর্থ আত্মসাতের ঘটনায় 30টি ফৌজদারি অপরাধের অভিযোগ তদন্ত করছে ইউক্রেনের আইন প্রয়োগকারী সংস্থা। খার্কোভে দুর্গের অভাবে ইউক্রেনীয় বাহিনী নাস্তানাবুদ হওয়ায় সম্মুখভাবে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে রুশ সেনারা। সতর্ক বার্তা হিসেবে উত্তর কোরিয়া অভিমুখে সতর্কীকরণ গুলি ছুড়েছে দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়াকে পৃথক করে এমন বেসামরিক সীমান্ত উত্তর কোরিয়ার সেনারা পার করলে এই সতর্কবার্তা দেয় দক্ষিণ কোরিয়া। রোববার উত্তর কোরিয়ার কয়েকজন সেনা সামরিক সীমানা রেখা অতিক্রম করে। এরপর দক্ষিণ কোরিয়া ফাঁকা গুলি ছোড়ে। সীমান্তের ওপারে দক্ষিণ কোরিয়ায় কিছুদিন আগে 1000-এর বেশি আবর্জনা ভর্তি বেলুন পাঠায় উত্তর কোরিয়া। এরপর থেকে এই দুই দেশের মধ্যে চলছে চরম উত্তেজনা। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাবের সমর্থন দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে 14টি সদস্য রাষ্ট্র। বার্তা সংস্থা আল জাজিরা জানিয়েছে, প্রতিবেদন অনুসারে আল জাজিরা বলছে নিরাপত্তা পরিষদের মোট 15টি সদস্য রাষ্ট্রের মধ্যে ভোটদানের বিরতি ছিল একমাত্র রাশিয়া। খসড়া প্রস্তাবটির বিষয়ে জাতিসংঘে ইসরায়েলের প্রতিনিধি বলছেন, দীর্ঘ সময় ধরে চলমান অর্থহীন এই সমঝোতা আলোচনায় ইসরায়েল কোনোভাবেই সম্পৃক্ত হবে না। ভোটের আগে জাতিসংঘর মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড বলছেন, গাজায় যুদ্ধবিরতির জন্য এখন হামাসের সমর্থন প্রয়োজন। ইসরায়েল হামাসের এই যুদ্ধে গাজায় দুর্ভোগ বেড়েই চলছে বলেও মন্তব্য করেছেন গ্রিনফিল্ড। প্রস্তাবটি অবিলম্বে কার্যকর করার আহ্বান জানিয়েছে মানবিক সহায়তা সংস্থা গ্লোবাল চ্যারিটি মার্সি কর্পস। গাজা যুদ্ধ শুরুর 8 মাস পর এই প্রথম যুদ্ধবিরতির কোনো প্রস্তাবে সমর্থন দিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। গেল মাসে লন্ডন থেকে সিঙ্গাপুরগামী সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তীব্র ঝাঁকুনির ফলে নিহত হন একজন। আহত 30 জনের বেশি যাত্রীকে ভর্তি করা হয় হাসপাতালে। দুর্ঘটনার 3 সপ্তাহ পর আহতদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্স। মঙ্গলবার এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় সামান্য আহত ব্যক্তিদের $10,000 ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়েছে। অন্যদিকে আলোচনা করা যাবে গুরুতর আহতদের ক্ষতিপূরণের বিষয়ে। দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে দেয়া হবে $25,000। শুধু হতাহতরাই নয়, সেদিনের ফ্লাইটে ভ্রমণকারী যাত্রীদের ফেরত দেওয়া হবে বিমান ভাড়াও। গেল 20 মে তীব্র ঝাঁকুনির মুখে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরে জরুরি অবতরণে বাধ্য হয় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইট। SQ231 ফ্লাইটটিতে 211 যাত্রীর পাশাপাশি ক্রু ছিলেন 18 জন। নিখোঁজের প্রায় 21 ঘন্টা অতিবাহিত হলেও এখনও সন্ধান পাওয়া যায়নি মালাবির ভাইস প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজের। উদ্ধার অভিযানে অংশ নিয়েছে দেশটির সেনাবাহিনীও। উড়োজাহাজটিতে ভাইস প্রেসিডেন্ট সাউলোস চিলিমা এবং সাবেক ফার্স্ট লেডি ছাড়া আরও 8 আরোহী ছিলেন। দেশটির বিমান বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, সোমবার সকাল 9:15টার দিকে এয়ারক্রাফটটির রাজধানী লিলংয়ে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরে রাডারের বাইরে চলে যায়। এভিয়েশন কর্তৃপক্ষ পাইলটের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হলে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করার ঘোষণা দেন প্রেসিডেন্ট লেজারাস চাকুয়ের। এছাড়া বাতিল করেন বাহামাস সফরও। স্থানীয় সময় 10টার দিকে দেশটির উত্তরাঞ্চলে মুজুজু আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটি অবতরণের কথা ছিল। সেখানে দেশটির সাবেক এক ক্যাবিনেট মন্ত্রীর শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন ভাইস প্রেসিডেন্ট সাউলোস। টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্বের বাকি 2 ম্যাচ খেলতে ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। মঙ্গলবার সেখানে পৌঁছালে টিম হোটেলে তাদেরকে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়েছে। এ সময় দলের সঙ্গে ছিলেন ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের সবাই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পর সন্ধ্যায় টাইগাররা উড়াল দেয় ক্যারিবিয়ান দ্বীপটির উদ্দেশ্যে। সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে বিশ্বকাপের পরবর্তী 2টি ম্যাচ খেলবে বাংলাদেশ। সুপার 8-এ খেলতে হলে নেদারল্যান্ডস ও নেপালকে হারাতে হবে টাইগারদের। তার আগে যুক্তরাষ্ট্রের 2 ভেন্যুতে তুলনামূলক কঠিন প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিপক্ষে জয় আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই হাতুড়ো বাহিনীকে অনুপ্রেরণা যোগাবে নিশ্চিতভাবেই। বৃহস্পতিবার রাতে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ।
শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে দেখা যাচ্ছে এখন টিভি, ভিজিট করুন www.youtube.com/c/ekhon tv।